তুই? সামান্য দুই শব্দের বাক্যখানা এমনভাবে বলল ধূসর। প্রিয়ের রুহু আত্মা গুটিয়ে এলো একদিকে। গত বছরগুলোই এমন কর্কশ ভাষার সম্মুখীন হলেও প্রতিবারই ভয়ে আড়ষ্ট হয় সে। ওই তামাটা চেহারার পক্ত গরম দেখলেই নেতিয়ে যায় শঙ্কায়। ধূসরের খসখসে মুঠোয় থাকা তার চিকন আঙুলটা থরথর করলো কেমন। মস্তিষ্কের কোনায় কোনায় বিপদ সংকেতের লাল আলো নেচে কুদে উঠল। ধূসর রেগে গিয়েছে, ফুলছে নাক। শোয়া থেকে উঠে বসতে গেল। ঈষৎ শিথিল হলো বাঁধন। তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিল পিউ। ধূসরের আর একটা বর্জ্য ধমক থেকে বাঁচতে এস্ত উঠতেই ভো দৌড় লাগালো সে। ধূসর ভরকালো খানিক, উঁচু কণ্ঠে হুঁশিয়ারি দিল, দাঁড়া পিউ, যাবি না বলছি। পিউয়ের পা থামে না, অন্তহীন ছুটে পালিয়ে যায়। ধূসর হাতে পেরে খবর করে ছাড়বে, এসব বুঝেও দাঁড়িয়ে থাকার মতন বেকুব ও নয়। ঠিক যেমন হুটোপুটি করে উঠেছিল যাওয়ার সময়, তেমন ছুটে নামতে দেখে মিনা আর্তনাদ করে বললেন, হায় আল্লাহ, এই মেয়ে এমন ছোটাছুটি করে, কোন দিন পড়ে পা হাত পা ভাঙবে। পিউ একেবারে টেবিলের কাছে এসে ব্রেক কষল। ব্যস্ত হাতে গ্লাস তুলে চুমুক দিল। ঘন শ্বাস নিতে দেখে সাদিপ ভুরু কুচকে বলল, এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাইয়া ধাওয়া টাওয়া করেছিল নাকি? পুষ্প তাল মিলিয়ে বলল, ওর তো কাজই একটা, বড় ভাইয়ের ঝাড়ি খাওয়া। সবাই হু হা করে হেসে উঠল এতে, যেন ভীষণ মজার কোনো কথা। সুমনা বললেন, তা আজকে উল্টাপাল্টা করেছিস আবার? টের তো পেলাম দরজা আছড়ে খুলেছিস, এই নিয়ে নাকি? পিউয়ের অনন সংকীর্ণ ঠোঁট উল্টে ফেলল কষ্টে। এরা ওর খারাপ সময়ে কি মজাটাই না নিচ্ছে। নিক, এমন একদিন আসবে যখন ধূসর ভাই রসগোল্লার চেয়েও মিষ্টি করে কথা বলবেন। তখন সবার এই দাঁত কপাটি কোন গাছের মাথায় থাকে দেখবে সে। রুবাইদার তার অন্ধকার মুখ দেখে মায়া হলো, এগিয়ে এলেন কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করিস না, ধূসর তো একটু ওইরকমই। তুই কেন শুধু শুধু ওকে ডাকতে গেলি? পিউ চাপা শ্বাস টানল। মেজমাকে কি করে বোঝাবে কেন সে এমন করে? লোকটা পানছে বলে সে কি মুখ ফিরিয়ে নেবে? তার ভালোবাসা কি সস্তা? চোখ মেঝেতে রেখে ভাবল, এই সামান্য কারণে তোমার ছেলের সঙ্গ ত্যাগ করলে তুমি তো বলবে আমার ছেলেটাকে কেউ ভালোবাসে না, দীর্ঘশ্বাস ফেলবে, পুত্রবধূ পাল্টাতে চাইবে। আর ওই ঝুঁকি পিউ নেবে না মেজমা। সাদীপ মোলায়েম কণ্ঠে বললেন, আয় খেয়ে নে। মুখ কালো করে থাকলে কি লাভ হবে? পিউ চুপচাপ গিয়ে তার পাশে বসলো। সাদীপ খালি প্লেটে সযত্নে পরোটা ভাজি তুলে দেয়। খাওয়া দাওয়ার পাট চলার অনেকক্ষণ পর দেখা মিলল ধূসরের। একেবারে পরিপাটি হয়ে সিঁড়ি ভেঙে নামছে সে। পিউ মনের দুঃখে খাবার চিবোতে চিবোতে তাকালো যেই, খেয়ে হারালো অমনি। ফিটফাট ধূসর ভাইকে দেখে গলায় খাবার আটকালো। হাঁ করে চেয়ে রইল সব ভুলে। পরনে নেভি ব্লু শার্ট, হাতা গোটাতে গোটাতে আসছে ধূসর। পিউ তার মায়ের মুখে বহুবার শুনেছিল নেভি ব্লু রংটা ফর্সাদের জন্য ওদের ভালো মানায়, কিন্তু না, ধূসরকে দেখে মনে হলো কথাটা সম্পূর্ণ ভুল। এত চমৎকার লাগছে কেন ওনাকে? একেবারে তার স্বপ্নের রাজপুত্র। সাদীপের খাওয়া শেষ, হাত ধুতে উঠে যায় সে। ধূসর চেয়ার ফাঁকা দেখে পিউয়ের পাশে এসে বসলো সোজা। অমনি গাঢ় হলো পিউয়ের ভুকভুকানি। মানুষটার শরীর থেকে আসা বেলি ফুলের কড়া সুভাষ সরাসরি ভেদ করলো নাসারন্ধ্র। পিউ চোখ বুজে বড় করে শ্বাস টানে, সাথে টেনে নেয় সমস্ত সুঘ্রাণ। আচমকা সসব্যস্ত চোখ মেলল ও। একটু আগের কথা মনে পড়তেই মুগ্ধতায় লেপ্টে থাকা বদন বদলে গেল। সকাল থেকে ধূসরকে পাশে বসানোর জন্য মরিয়া মেয়েটা এখন যেন কিছুতেই ওকে পাশে মেনে নিতে পারল না। আতঙ্কের কাছে পিউয়ের প্রেম অনুভূতি ফিকে হয়ে আসে। নিশ্চুপভাবে মাথা নামিয়ে নেয় থালায়। ধূসরকে দেখে গৃহিণীরা টেবিল থেকে সরছে না। কি খাবে কি নেবে এই নিয়ে হাল্লাহল্লি ওনাদের। তনধ্য এসে বলে বসলো, বড় মা, আমার মনে হয় পিউয়ের পড়াশোনার প্রতি তোমাদের আরও সচেতন হওয়া উচিত। ওর টিচারকে বলে দেবে প্রয়োজন মতো সব রকম কড়াকড়ি নিতে। ব্যাস, পিউয়ের খাবার বন্ধ। মিনা বেগম বুঝতে না পেরে বললেন, কেন রে, কি হয়েছে? পিউ নিচের দিকে চেয়ে চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। গতকাল পুষ্পর পিঠের তালটা আজ ওর পিঠে পড়ল বলে। ধূসর থমথমে কণ্ঠে বলল, ওকে তো আমি বই নিয়ে বসতেই দেখি না। যখনই দেখছি হয় টিভি দেখছে, ফোন টিপছে, না হলে বড়দের মাঝে বসে বসে কথা শুনছে। এরকম করলে পরীক্ষায় রেজাল্ট কীরকম আসবে আন্দাজ করতে পারছো?
মিনা হাহাকার করে বললেন, আমি কি করব? ও কি আমার কথা শোনে? সবাই তল্লাই দিয়ে মাথায় তুলেছে। একমাত্র তুই ছাড়া ওকে কেউ শাসন করে না, আর ও নিজেও কারো কথা শোনে না। বাপের আদরে বান্দর হচ্ছে দিন দিন। পিউ ঠোঁট উল্টায়। ধূসর আর চোখে একবার চাইলো তার দিকে, পুনরায় মিনার দিক চেয়ে শুধালো, এখন কি করতে চাইছো? ভদ্রমহিলা গদগদ হয়ে আবদার করলেন, তুই ওকে পড়া না বাবা, তুই পড়ালে ওর সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমি নিশ্চিত। পাশ থেকে সুর মেলালেন জবা। হ্যাঁ রে ধূসর, তুই মেয়েটাকে পড়া। অথচ আতঙ্কে উঠল পিউ। ধূসর ভাই পড়াবেন মানে? পাগল নাকি? উনি পড়ানো মানে মার্ক একটাও নিচে পড়বে না, সাথে বকাঝকা পাবে ডিসকাউন্টে। যাকে দেখলেই হ্যাং হয়ে যায় সে এমন সামনে এত কাছে বসলে মাথাতে পড়াশোনা ঢুকবে? সম্মুখে প্রিয় মানুষ রেখে কেউ পড়া মুখস্থ করতে পারে? যে পারে সে এলিয়েন। পিউ ভদ্র সভ্য মেয়ে, এসব তার দ্বারা সম্ভব নয়। হাতের মুঠোয় পরোটার টুকরোটা শক্ত করে চেপে ধরল পিউ। দুই দিকে ঘন ঘন মাথা নেড়ে বিড়বিড় করলো, মন প্রাণ দিয়ে চাইল ধূসর ভাই যেন রাজি না হন। প্লিজ প্লিজ প্লিজ। প্রার্থনা বিফলে গেল না। ধূসর জানালো, আমার সময় হবে না বড় মা, দেখছো তো কত ব্যস্ত থাকি। পিউয়ের পরীক্ষা 2 মাস পরেই, যেমন আছে চলুক। পিউ চকচকে চোখে চাইল। মিয়ে যাওয়ার ঠোঁটে হাসি ফুটল মুহূর্তেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, যাক ধূসর ভাই পড়াচ্ছেন না। এরপর আর কেউ কিছু বলেনি। যে যার মতো ব্যস্ত হলো কাজে। পুষ্পর খাওয়া শেষে চলে গেল সে। পিউয়ের মনে হলো ধূসরের পাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না। গতকাল কলেজে কান ধরে দাঁড়িয়েছিল। উনি সেই ভিত্তিতেই যে কথাগুলো বললেন বেশ বুঝেছে ও। এরপর আর কি কি বলবে তার কোনো ঠিক আছে? ওর কীর্তকলাপের তো আর ইতি নেই। পিউ তাড়াহুড়ো করে খাওয়া শেষ করলো। মা চাচিরা থাকাকালীন উঠে যাবে, তাহলে আর বিপদের আশঙ্কা নেই। কিন্তু না, চেয়ার ছাড়তেই উদ্যত হতেই একটা উষ্ণ নিরেট হাত টেবিলের নিচ থেকে ওর বাম হাতটা চেপে ধরে। বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকালো পিউ। ভীত দৃষ্টি রূপ নিল মার্বেল আকারে। ধূসর একবারও চাইল না ওর দিকে। সামনে চেয়ে বলল, মা বড় মা তোমরা দাঁড়িয়ে থেকো না, আমি নিজের মতো নিয়ে নিচ্ছি খাবার। যাও, কোনো কাজ থাকলে করো। তার সুন্দর সাবলীল কথাটা মেনে নিলেন সকলে। রিক্ত নিজে নিজে খেতে বসে সব গায়ে ফেলেছে। সুমনা ওর মুখ ধোয়াতে বেসিনে নিয়ে চললেন। জবা গেলেন ঘরের পথে। বাকি দুইজন এঁঠো থালা বাসন গুছিয়ে চললেন রান্নাঘরে। পুরো টেবিলটা ফাঁকা হলো নিমিষেই। বসে রইল পিউ আর ধূসর ভাই। গোটা ব্যাপারটা এত দ্রুত ঘটল, ও না পারল কিছু বলতে না কিছু করতে। ভয় ডরে জুবুথুবু নিরুপায় হয়ে বসে থাকলো মেয়েটা। ধূসর চুপচাপ। এটাই যে ঝড়ের পূর্বাভাস। পিউয়ের অশান্ত মন কুগাইছে। কি যে করবে এখন? তার দুশ্চিন্তার মধ্যে একটা হকচকিয়ে দেওয়া কাণ্ড ঘটালো ধূসর। অপ্রস্তুত হামলা চালিয়ে বাম কানটা টেনে ধরল পিউয়ের। গায়ের জোর যা ছিল অর্ধেক ঢেলে দিয়েছে হয়তো। পিউয়ের মনে হলো আজকে এটা ছিঁড়ে নেবে সে। অতর্কিত আক্রমণে ভড়কেছে ও। পরের দফায় ব্যথায় আর্তনাদ করে বলল, আহ ব্যথা পাচ্ছি ধূসর ভাই, ব্যথা পাচ্ছি। মানুষটার মন গলেনি। উল্টে শক্ত কণ্ঠে বলল, আর করবি? পিউ অসহায় চোখে চাইল। আগে পিছে না ভেবে জোরে জোরে মাথা নেড়ে বলল, আর করব না, কোনো দিনও না। আমার দোহাই আপনাকে, কানটা ছাড়ুন। একটা কান না থাকলে বিয়ে হবে না। ধূসর চোখ মুখ গটালো, দয়া দেখালো তবে। ছেড়ে দিতে পিউ ব্যস্ত হাতে কান চাপে। আহত স্থান ডলতে ডলতে কাঁদো কাঁদো গলায় বলল, এভাবে কেউ কান বলে ধূসর ভাই? এখন যদি কানে আর না শুনি, ব্যথায় রাতে যদি জ্বর আসে, কাল যদি কলেজে না যেতে পারি, পড়তে না পারি, যদি পরীক্ষায় ফেল করি, দোষ কিন্তু আপনার। ধূসর দাঁত খিচে বলল, টেনে একটা থাপ্পড় দিলেই সব ছেড়ে যাবে। পিউ চুপসে গেল। চোখ নামালো কোলের ওপর। ধূসর ক্ষুদ্র চোখে চেয়েছিল। পরপর সামনে ফিরে বলল, রাতে কি নেশা করে ঘুমাস? পিউ আশ্চর্য বনে চাইল, সে নেশা করবে কোন দুঃখে? ধূসর পাশ ফিরল, তাকালো ঠিক চোখের দিকে। বড় শীতল সেই চাউনি। অথচ পিউ চটজলদি নামিয়ে নিল দৃষ্টি। ওই কুঁড়ন্যায় গহীন নেত্র যুগলে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না। চাইলে যেন মৃত্যু দেখে নিজের। সে বলল, আমার মনে হয় তোর মাথা ঠিক নেই, বড় সড়ো সমস্যা দেখা দিচ্ছে। পিউ জিজ্ঞাসা চোখে চাইল, নিষ্পাপ কণ্ঠে শুধালো, কি করেছি আমি? ধূসর একটু চুপ থেকে বলল,
ভুলভাল জায়গায় পাগলামো করছিস। সঙ্গে আরেক দিক চেয়ে ঠোঁট ফুলিয়ে বড় করে নিঃশ্বাস ফেললো সে। পিউয়ের কপাল বেঁকে এলো। সে কোথায় পাগলামো করছে? এক ধূসরকে ভালোবাসা আর তাকে পাওয়ার কল্পনা ছাড়া দ্বিতীয় কোনো পাগলামি ওর মাঝে নেই। ধূসর হঠাৎ কেমন করে চাইলো আবার। দুর্বোধ্য দুটো অক্ষি, লম্বা শরীরটা খানিক নেমে এলো নিচে পিউয়ের কপাল বরাবর। অরষ্ট দুই লোচনে চেয়ে শুধালো, তুই কি বোকা পিউ? যে সময়টায় তোর পৃথিবী রঙে রঙে রঙানো উচিত, সেই সময়ে বর্ণহীন রঙের প্রতি তোর কেন এত আকর্ষণ? ভীষণ কঠিন কথাগুলো পিউয়ের মাথায় ঢুকলো না। তার হরিণী চোখেও বুঝতে চাওয়ার আগ্রহ মিলল না, বরং সম্মোহনীর ন্যায় ধূসরের চেহারায় আটকে রইল ও। এক লহময় আঁখি যুগল আবর্ত হলো পুরো মুখশ্রী জুড়ে। প্রশ্ন জাগলো মনে, এই চোখ আমায় দেখে মুগ্ধ হয়েছে কোনো দিন, যেমনটা আমি হয়ে এসেছি? একতরফা প্রশ্নের জবাব কখনোই আসে না, দোনামোনা করে লতিয়ে পড়ে মাটিতে। কিন্তু এই যে ধূসর এতটা কাছে, এতে যেন এলোমেলো হলো পিউ। চটপটে জিভটা বিবশ হয়ে পড়ল, ফুরিয়ে গেল কথার বান। ধূসর খানিকক্ষণ সুস্তর বনে তাকিয়ে থাকে, পরপর প্রগাঢ় কণ্ঠে আওড়ায়, তোকে যেন আর আমার রুমের ধারে কাছে না দেখি। ঠিক কি থেকে কি হলো কে জানে। খাবার মাঝপথে ফেলে উঠে গেল সে। পিউয়ের বিমোহিত চোখ মুখ পাল্টে যায়, চেহারার পড়তে পড়তে ঘনিয়ে আসে মেঘ। অভিমান ছেয়ে যায় হৃদয়ে। আকুল ব্যথিত দুই চোখ তৃষ্ণার্তের ন্যায় চেয়ে রয় পাথুরে মানবের চাওয়ার দিকে। তখনই সাদীপ তার ঘর থেকে হাঁক ছাড়ল, এই পিউ, এইদিকে আয় তো। ধূসর থমকে দাঁড়ালো চৌখাটে। পিউ দৃষ্টি সরাতে গিয়েও বিষয়টা দেখে তাকালো ফের। সেকেন্ডের কম সময় অমন থেমে রইল সে। লম্বা কদমে দরজা ছাড়ল পরপর। পিউ ভেঙচি কাটে, ধূসরের কথাটা ব্যঙ্গ করে আওড়ায়, তোকে যেন আমার ঘরের আশেপাশে না দেখি। এমন ভাব যেন হিরেতে মোড়া ওই ঘর। গেলাম না, 2 দিন পর যে ঘর এমনিতেই আমার হবে, সে ঘর এখন না গেলে বয়ে গেছে। পিউ শব্দ করে চেয়ার ছাড়ল। দপদপে জ্বলন্ত রাগ নিয়ে ধূপধাপ পা ফেলে চলল সাদীপের কামরায়। এই লোকটার আরেক নাম জ্বালাতন। যার মা আছেন, এতগুলো চাচি আছে, তার কাজের জন্য ওকে কেন চায়? বিকেল 5টা বাজে। শীতের প্রকোপে প্রকৃতির সূর্যের নরম তেজ, একটু পরেই সন্ধ্যা নামার ভাব। কুয়াশা ছড়িয়েছে। আজ ঠিক 7 দিন পর বাড়ি ফিরলেন আমজাদ। এই নিয়ে সকাল থেকে হইচই বেঁধেছে নিবাসে। প্রত্যেকে অপেক্ষায় তার আগমনের। ছেলেমেয়েরা অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছে। আমজাদের বাড়িতে ঢুকতে মাগরিব গড়ালো। আজানের পরপর হাজির হলেন তিনি। সাথে সবার জন্য চিটাগং থেকে 2 হাত ভর্তি জিনিসপত্র এনেছেন। এই বিশাল বসতের মূল কর্তা আমজিদ সিকদার, যার ভয়ে ততষ্ট থাকে বাকি 3 ভাই ও ছেলে মেয়ে। ভদ্রলোকের অনুমতি ব্যতীত বাড়ির বাইরে পা রাখাও নিয়ম নেই। প্রত্যেকেই ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। ভাইরা মান্য করে চোখ বুজে। কেমন নিয়ম বহির্মূর্ত রয়ে গেল এই একটি মানুষ। আমজাদ বেশ কঠোর ব্যক্তিত্বের পুরুষ, তবে আজ যেন নরম ভীষণ। এসেই প্রত্যেককে আদর করছেন, চুমু দিচ্ছেন। রিক্তকে কোলে নিয়েই বসে পড়লেন সোফায়। পিউ বাবার পাশ ঘেঁষে বসে, তার 2 হাত ভর্তি প্যাকেট, সামনে আরও টেবিল ভরা জিনিসপত্র। বসার ঘর ঘিরে সকলেই। আমজাদ সানন্দে যার যারটি বুঝে দিচ্ছে তাকে। সাদীপ অফিস থেকে তাড়াতাড়ি ফিরল আজ। আফতাব, আনিস ওনারা এসেছেন আরও আগে। বড় ভাইয়ের ফেরা মানে উৎসবের আরেক রূপ। সাদীপ এক কাঠি ওপরে গিয়ে এসেই বড় চাচার পা ছুঁয়ে সালাম করল। অমায়িক হেসে শুধালো, কেমন আছেন চাচু? শরীর ভালো আছে? এমন শ্রদ্ধা, ভদ্রতা, সাধুবাদে পুলকিত হলেন আমজাদ। ওর কান ছুঁয়ে বললেন, খুব ভালো আছি বাবা। এতদিন পর তোদের সবাইকে দেখলাম, ভালো না থেকে পারি? তা তোর অফিসের খবর কি? কাজ বাজ যাচ্ছে কেমন? চাপ হচ্ছে না তো? না না, সামলে নিচ্ছি আমি। বলতে বলতে সাদীপ পিউয়ের দিকে চাইল। মুখের কাছে হাত নিয়ে ইশারায় বোঝালো পানি নিয়ে আসতে। পিউ বাধ্যের ন্যায় পানি আনতে যায়। এটা রোজকার চাকরি তার। বসার ঘর তখন আড্ডায় জমজমাট। গল্পে মজে গেলেন এক একজন। আমজাদের দীর্ঘ জার্নি শ্রান্তবোধ উবে গেল যেন। মিনা রুবাইদা 1000 বার বললেন, আগে একটু বিশ্রাম করতে, গল্প না হয় পরে হতো। কিন্তু শোনানো গেল না ওনাকে।
আসর ছেড়ে তিনি কেন? কেউ উঠবে না। সুমনা চা বানিয়ে নিয়ে এলেন। আমজাদ কথার ফাঁকে হঠাৎ করে প্রশ্ন ছাড়লেন, তোর ছেলে কোথায় আফতাব? ব্যাস, ভদ্রলোকের হাসি খুশি মুখখানা দম করে নিচে নেভে গেল। শান্তশিষ্ট মানুষটা একবার স্ত্রীর দিক তাকালেন, সেও সহায়হীন চোখে চেয়ে। ছেলের সঠিক হদিস তারা কেউ জানেন না, বুঝে নিলেন আমজাদ। দুই দিকে মাথা নেড়ে আক্ষেপ সমেত বললেন, ওকে নিয়ে আর কোনো আশার আলো একদমই দেখছি না আমি। পিউয়ের মুখটা তত্র বিরক্তিতে তেতো হয়ে আসে। ধূসরের ভবিষ্যৎ নিয়ে এখন যে এক দফা আলাপ চলবে তা নিশ্চিত। এসব শুনতে ওর ভালো লাগে না। বাবা চাচ্চুরা লোকটাকে নিয়ে সামান্য কটুবাক্য বললেও তার বুক পুড়ে যায়। সবাই কেন এমন করে? ধূসর ভাই তো বসে বসে খাচ্ছেন না, ঘুরে ফিরে বাপের টাকাও নষ্ট করছেন না, চলছেন সম্পূর্ণ নিজের খরচে। তাহলে ওনার মতো চলতে দিলে কি হয়? আর সব থেকে বড় কথা, ওই যে সে ওর বউ হবে, সে তো সবটা মেনে নিচ্ছে, তাহলে বাকিরা এরকম করে কেন? সাদিফের বাবা আজমল একজন ফরেস্ট অফিসার, আপাতত রাঙামাটিতেই বদলি উনি। সরকারি লম্বা ছুটি ব্যতীত বাড়ি আসা হয় না। জবা বেগম ছোট ছেলেকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে আসেন। বাড়ি ভর্তি ভাইদের আলাপে আজমল মিসিং আজও। ভাইদের মধ্যে এই একটা মানুষই আছেন যিনি ধূসরের হয়ে দুই চারটা কথা বলেন। আফতাব বাড়ি এসে একটা মস্ত বড় ব্যাগের বাজার বিনার হাতে ধরিয়ে দিয়েছেন, সাথে নরম গলায় আবদার ছুঁড়েছেন, প্রত্যেকটা আইটেম রাঁধবেন ভাবি, যাতে হাত চেটেপুটে খেলেও পেট না ভরে। আর সবাই কবজি ডুবিয়ে খাবো কিন্তু। ঠিক আছে ভাই, দেখবো কত খেতে পারো। মিনা আর বাকিরা রান্নাঘরে সে নিয়ে ব্যস্ত। বসার ঘরে ধূসরকে নিয়ে আলোচনা তখনও বহাল। পিউ বিরস অনীহ ভঙ্গিতে শপিং ব্যাগের স্কচ টেপ খুলছে। ডানে বামে রাধিপার পুষ্প বসে। সেই সময় রিক্ত কুটোকুটি পায়ে সদর দরজা হতে ছুটতে ছুটতে এলো। শিশু কণ্ঠে স্লোগান তুলল, বলো ভাইয়া গালি কিনেছে, বলো ভাইয়া গালি কিনেছে। সবার উৎসুক চাহনি নিক্ষেপ হয় বাচ্চা ছেলেটার ওপর। আধো আধো বুলি স্পষ্ট বুঝতে সময় লাগলো কিছুটা। রিক্ত বেশ কয়েকবার আওড়ানোর পর বোঝা গেল গাড়ি কিনেছে ধূসর। কথাখানা শুনতেই দাঁড়িয়ে পড়ল পিউ। মিনারা রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন, ব্যস্ত এগোলেন বাড়ির বাইরে। পিউয়ের সব গোলমাল লাগছে। ধূসরের গাড়ি আগে থেকেই আছে, উনি আবার একটা গাড়ি কিনে কি মাথায় রাখবেন? আমজাদ ফেরার পর গড়ে ওঠা রমরমে পরিবেশটা মুহূর্তে স্থিত হয়। প্রত্যেকে এগোলো গেটের দিকে। পিউ এসেই এক প্রকার ঝুলে পড়ল দরজায়। ধূসর দাঁড়িয়ে, পাশে একটা অচেনা লোক আর বাড়ির দারোয়ান। তিনজনের মাঝখানে ঠেস দিয়ে দাঁড় করা একটা চকচকে কালো রঙের বাইক। দারোয়ান হা হতাশ করছেন কিছু নিয়ে, দুই দিকে মাথা নেড়ে বিড়বিড় করছেন ক্রমশ। রুবাইদা অবাক হয়ে বললেন, কী রে ধূসর, হঠাৎ বাইক কিনলি যে? তার আগে দারোয়ান আহাজারি করে বললেন, আপনার পোলা পাগল হইয়া গেছে আম্মা, নইলে কেউ গাড়ি বেচা হোন্ডা কেনে কন? পিউ তাজ্জব বনে চাইল। এইরকম বিস্মিত বাকিরা, অথচ নিরুৎসাহিত মানুষটা বাইকের হেলমেট হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। এত এত বিমূর্তি দৃষ্টি একটুও প্রভাব ফেলেনি তার ওপর। জবা বেগম বললেন, ও মা, সে কি কথা? গাড়ি কেন বেচেছিস? কত শখ করে কিনেছিলি? ধূসর কারো দিক দেখলো না, হেলমেট হাতে কপাল গুছিয়ে রেখে বলল, আজকাল গাড়ির থেকে বাইক ভালো লাগছে তাই।